আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত 4 দিন ধইরা বাংলাদেশের 10 থেকে 11 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপরে হচ্ছে গোয়েন্দা বাহিনী দুইটা আসামি ধরতে পারে না। মানে দুইটা ইঁদুর ধরার জন্য 10 লক্ষ বিড়াল নিয়োজিত। দে স্টিল ক্যান নট ডু দ্যাট। তারা মোটরসাইকেল অ্যারেস্ট করছে। এ হচ্ছে আমাদের বাস্তবতা। তাহলে সরকারের কাজটা কি? এ সমস্ত বিড়াল পালার দরকার নাই তো। আপনারা 10,000 বাঘ পালেন, যারা এই আসামিদের ধরতে পারবে। আসামি গুলি করে পার পাওয়া যাবে, 2 দিন পর পরই মানুষ খুন করে ফেলবে, অথচ আপনাদের কোনো দায় থাকবে না। আপনারা পাবলিকের টাকায় চলবেন, খাইবেন, আরামসে বউ পোলাপান নিয়ে বিদেশে ঘুরবেন। টোটালি আনইথিক্যাল। আরেকটা জিনিস হচ্ছে, বিভিন্ন জন ফেসবুক থেকে অ্যানালাইসিস দিচ্ছে। আরে বাপরে বাপ, কি ডিটেকটিভ এক একজন, মানে সব তথ্য তাদের কাছে আছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা কি করে আমাদের দেশের? আপনারাই যদি সব করেন। এই যে ভারতে চলে গেছে আসামি, কি জানো ময়মনসিংহ দিয়ে চলে গেছে। মানে যারা এই আসামি খোঁজার কাজে নিয়োজিত, তারাও ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় তাদেরকে কনফিউজড করার জন্যই তারা এই সমস্ত নিউজগুলা বাজারে ছাড়তেছে। এরপরে অনেকে দেখলাম নিজেরা নিজেরা ভিকটিম হয়ে যাইতেছে। তারা নাকি থ্রেট হয়ে যাচ্ছে, তারা টার্গেট লিস্টে আছে, তাদেরকে মারবে, এই করবে সেই করবে। ভাই, কাদেরকে মারবে এটা আমরা খুব ভালো জানি। শাহবাগ বিরোধী ঐক্যের একটা প্ল্যাটফর্মে আমি একটা প্রোগ্রাম করছিলাম এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, গণজাগরণ মঞ্চের মব তৈরিকারীদের বিরুদ্ধে। তারপরে আমি কি পরিমাণ ফোন পাইছি ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে, ইভেন বাংলাদেশে থাকাকালীন অবস্থা আমাকে ট্র্যাকিং করা শুরু করে দিছিল। তো আমরা জানি যে কারা আসলে হট লিস্টেড, টার্গেট লিস্টেড। এবং হাদি ওই ফেসিস্টদের, মানে কালচারাল ফেসিস্টদের মুখে বৈশা, ওই রাক্ষসদের মুখে বৈশা ইনকিলাব মঞ্চ দাঁড়া করাইছে। এবং আমরা যখন কথা বলি ওর সাথে, তখন আমি জানতাম যে হোয়াট হ্যাপেন গোয়িং অন। এই ফেসিস্টরা বাংলাদেশের জাতীয়তাবাদী যে কালচারাল প্র্যাকটিস, আমাদের যে ইসলামী মূল্যবোধ, এই জায়গা থেকে আমাদের জেনারেশনকে সরাইয়া দিচ্ছে। হাদির জন্য কালচারাল ফেসিস্টদেরকে তো আমি শাহবাগে দেখি নাই চিল্লাইতে। কই এরা এখন? আপনারা এদেরকে চিনা রাখেন। কতগুলা সাংবাদিক দেখলাম অ্যানালাইসিস করতেছে টক শোতে আইসা, অল আর ফেসিস্টের দালাল। হাসিনাকে ডিফেন্ড করে যারা, ওরা তো আসল খুনি। হাসিনা তো নির্দেশ দিছে, আর এরা অস্ত্র ব্যবহার করে খুন করছে। আল্লাহর রহমতে জনগণের সমর্থনে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে পরবর্তী বিএনপি সরকার আমরা চাইছি যে এই শিক্ষিত নারীকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো। স্ট্যাটিস্টিক্স যা বলে যে পরিবারের মা যদি এডুকেটেড হন এবং একই সাথে যদি তার হাতে কিছু অর্থনৈতিক স্বাধীনতা থাকে, তাহলে সেই রিসোর্সটা উনি ব্যবহার করেন প্রথমত তার সন্তানদের স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার সন্তানদের শিক্ষার পিছনে, তৃতীয়ত উনি সেটা পরিবারের সচ্ছলতার জন্য ছোট ছোট জায়গায় ইনভেস্ট করেন, যেখান থেকে একটা রিটার্ন আসবে, ফলে তার পরিবার সচ্ছল হতে পারবে। আমরা যদি এখন চিন্তা করি এইভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে সহায়তা করলাম, প্রথম 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে আমরা রিটার্ন পাবো না, 5-7 বছর পরে গিয়ে ধীরে ধীরে আমরা রিটার্নটি পাবো। একটি মা যখন এই সচ্ছলতা পাবেন, তখন আস্তে আস্তে তার পরিবারের সন্তানরা শিক্ষার সুযোগটা বেটার পাবে, সুস্বাস্থ্যের সুযোগটা বেটার পাবে। আপনি একটি পরিবার, একটি গ্রাম, একটি উপজেলা, একটি শহর, একটি জেলা, একটি বিভাগ, ধীরে ধীরে একটি দেশ। আমাদের বর্তমানে যা আমাদের কাছে ডাটা আছে, সেখান থেকে আমরা দেখেছি 5 জন ধরে এরকম পরিবারের সংখ্যা, এবারে যে পরিবারের সদস্য সংখ্যা 5 জন, এভাবে দেশে 4 কোটি পরিবার আছে। আমরা এই কার্ডটি জেনারেল করেছি, ইউনিভার্সাল করেছি, অর্থাৎ একজন কৃষকের স্ত্রী যেমন পাবেন, একজন ইমাম সাহেবের স্ত্রী পাবেন, একজন প্রাইমারি স্কুলের টিচার পাবেন, ঠিক একই টিচারের স্ত্রী পাবেন। এখানে বসা অনেকেই আপনারা যারা আছেন তাদের স্ত্রীরাও পাবেন। বাট আমরা এখানে যারা আজকে বসে আছি, ডেফিনেটলি আমাদের সেই ফ্যামিলি কার্ডের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুবিধা আমাদের প্রয়োজন নেই, কাজে আমরা সেটা নিব না। আমাদের এইটুক অনেস্টি অবশ্যই আমাদের থাকবে ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আস্তে আস্তে পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে, আমাদের 4 কোটি পরিবারকে হয়তো দেওয়ার প্রয়োজন হবে না,
আমরা যদি 2 থেকে 2.5 কোটি পরিবারকে দিতে পারি, তাহলেই আমরা বিশ্বাস করি একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা একটা 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 বেটার পজিশনে নিয়ে আসতে সক্ষম হব। এবং চিন্তা করে দেখুন, ওই ছোট ছোট পরিবারগুলো যখন লোকাল ইকোনমিতে, তার হাতে বেঁচে যাওয়া অর্থটা যখন লোকাল ইকোনমিতে আবার ইনভেস্ট করবে, লোকাল ইকোনমিটা আস্তে আস্তে কতটা ধীরে ধীরে স্ট্রং হবে এবং এটার পরিধি আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা একজন বলেছেন। লোকাল ইকোনমি যখন স্ট্রং হবে তখন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অটোমেটিকলি, দেশীয় যে এন্টারপ্রেনার যারা আছেন, অটোমেটিকলি কিন্তু তারাও সাপোর্ট পাবেন, তারাও এনকারেজড হবেন। কৃষক কার্ডের কথা এখানে আলোচিত হয়েছে। কৃষক কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্য একইভাবে। একজন কৃষক যে সারা জীবন সেই সাপোর্টটা পাবে, নট দ্যাট, তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত করা হবে। এখন কোন ধরনের কৃষককে করা হবে? কয়েক রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র আছে, মাঝারি আছে, বৃহৎ কৃষক আছে। আমরা প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক পর্যন্ত আপাতত যাব। আমাদের বর্তমান যে ডাটা আমাদের হাতে অ্যাভেলেবেল ডাটা আছে, তাতে 1.5 কোটির মতন কম বেশি কৃষক আছে। এর মধ্যে আবার কয়েক ভাগ আছে। এই কৃষকগুলোকে কৃষক কার্ডের মাধ্যমে আমরা 10টি সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। তার ফলে যেটা হবে, যেই ব্যক্তি, যেই কৃষক একটি ফসল, 2টি ফসল করেন, তাকে আমরা চেষ্টা করব একটি ফসলের সম্পূর্ণ সুবিধা দেওয়ার জন্য। সেটি সার, বীজ, কীটনাশক সম্পূর্ণ। আমাদের হিসাব বলে তাকে যদি কন্টিনিউস 5 থেকে 7 বছর আমরা সাপোর্টটা দিতে পারি, প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষকে পরিণত হবার সম্ভাবনা প্রচুর, ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক হবার সম্ভাবনা প্রচুর। যদি তার জমির পরিমাণ নাও বাড়ে, অর্থনৈতিকভাবে সেই স্বাবলম্বী হয়ে ধীরে ধীরে উঠতে পারবে। লক্ষ্য একটি, লক্ষ্য উদ্দেশ্য মানুষকে, সব ধরনের মানুষকে, সাধারণ মানুষকে এম্পাওয়ার্ড করা, অর্থনৈতিকভাবে তাকে একটি একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো। এখানে আলোচক বৃন্দদের মধ্যে বলেছেন, প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাকে। খুব সম্ভবত মামুল্লাহ সাহেব বলেছেন যে এই কার্ডগুলো প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু কতটুকু ইমপ্লিমেন্টেড হবে। আমি ওনার জানার জন্য বলতে চাই এবং সবার জানার জন্য বলতে চাই, এই কার্ডগুলো শুধু যে আমরা যারা রাজনীতি করি তারাই যে বসে করেছি তা না। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রশাসন বা বিভিন্ন প্রফেশনালস জড়িত এইসব কাজের সাথে। আমরা তাদের পরামর্শ নিয়েছি যে কিভাবে কাজগুলোকে আমরা যখন শুরু করব, কাজগুলোকে কিভাবে, এই কাজগুলোকে সরকারের নিয়ম কানুনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলো আমরা বিবেচনা করেছি। বাজেটের সংস্থান কিভাবে হবে, কিভাবে করতে হবে, কোথা কোথা থেকে বাজেটগুলো আসবে, কোন বাজেটটা অপ্রয়োজনীয় সেটাকে কাট করে এখানে এনে আমরা অ্যাড করব, এই ডিটেল কাজগুলো করা হয়েছে। কিন্তু একটি লিফলেটের মধ্যে যেহেতু এত ডিটেল দেওয়া সম্ভব না, সেজন্য আমরা এই বিষয়গুলো, ডিটেল বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করিনি।